আসসালামু আলাইকুম। ব্র্যাক ব্যাংক ইয়াং লিডারশিপ প্রোগ্রাম 2021 অনলাইন অ্যাসেসমেন্ট এক্সাম ডেট যেটা দিয়েছে সেপ্টেম্বর 1 থেকে 2। তা আমাকে অনেকেই বলছেন যে 17টা টপিকের উপরে কীভাবে কোশ্চেন আসবে। আসলে 17টা টপিকের উপরে কী ধরনের কোশ্চেন আসবে এটা ওরা ভালো বলতে পারে, কিন্তু আমি আমার ব্যাংকিং এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করতে পারি, যেই জিনিসগুলো আপনারা এক্সামে হয়তো পাবেন এবং ব্যাংকিংয়ে ডিরেক্টলি কাজে লাগে। এটা আমি বিভিন্ন ওয়েবসাইট থেকে নিয়েছি। তো আমাদের নর্মালি ব্যাংকারদের ভাইবার জন্য এটা গুরুত্বপূর্ণ, ওখান থেকে নেওয়া হয়েছে। তো আপনাদের যদি কোনো উপকারে লাগে তাহলে আসলে আমার ভালো লাগবে। আর তবে একটা জিনিস আমি একটু শুরুতেই বলে দিই যে অনেকে মনে করতেছেন যে 17টা টপিকের যেই পার্টে দিবে সেই অনুযায়ী যে টপিক সিলেক্ট করবে সেই অনুযায়ী কোশ্চেন আসবে। ব্যাপারটা কি আসলেই আদৌ সেভাবে সম্ভব কিনা? কারণ আপনি রিটেল ব্যাংকিং থেকে ঠিক আছে কোশ্চেন করলেন, ট্রেজারি থেকে কয়টা কোশ্চেন করবেন? আর ট্রেজারির একটা কোশ্চেন কেন একটা সাধারণ স্টুডেন্ট জানবে? কেন সে জানবে? সে কখনো ব্যাংকিং করে না, সে কেন জানবে? তো আমার মনে হয় না এই ধরনের ইস্যু। আমার যেটা দেখে মনে হয়েছে যে আপনি যে কোনো 2টা টপিক সিলেক্ট করবেন, মানে ওই পোস্টে সাপোজ আপনি যেই 2টা টপিক সিলেক্ট করলেন সেই পোস্টে ধরেন 2টা সিট আছে বা 20টা সিট আছে। তো আপনি ওই 20টা সিটে যারা ওই 2টা টপিক সিলেক্ট করছে সেই 20টা সিট অনুযায়ী তাদের সাথে কম্পিটিশন হবে। কিন্তু কোশ্চেন আমার ধারণা যে অ্যাজ ইউজুয়াল যেটা কোশ্চেন থাকে সেটাই থাকবে। সেটা ম্যাথমেটিক্স থাকবে, ইংলিশ থাকবে। ইংলিশ জিম্যাট স্টাইলে হতে পারে, নর্মাল ব্যাংকিং স্টাইলে হতে পারে। আবার জিকে থাকবে, জিকে হয়তো ব্যাংকিং রিলেটেড থাকবে। যেমন আমি এই যে ভিডিওটা করতেছি এটা কিন্তু ব্যাংকিং রিলেটেড ভিডিও, তো ব্যাংকিং রিলেটেড জিকে, এখানে নর্মাল জিকে আমি দেই নাই। তো নর্মাল জিকে চাইলেও আমি দিব যদি আপনারা চান, কিন্তু আপাতত ব্যাংকিং রিলেটেড জিকে যেটা অন্য কেউ ভিডিও করতে পারবে না বা টাফ হয়ে যাবে অন্য ব্যাংকার ছাড়া অন্য কেউ করা, তাই আমি এখানে দিচ্ছি। তো শুরু করি। প্রথম স্লাইডটা দেখি যে ব্যাংকিং ব্যবস্থা, ব্যাংকার তথা ব্যাংক বিষয়ক সাধারণ জ্ঞান সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আচ্ছা, প্রথমে কি বলছে? ব্যাচ কি? ব্যাচ এটা থাকতে পারে অবজেক্টিভে। বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস। ব্যাচের কয়টি অংশ? ব্যাচের 2টি অংশ। সেগুলো কি কি? বিএসিপিএস আর একটা হচ্ছে বিএফটিএন বলি। তো বিএসিপিএস দ্বারা কি বোঝায়? এটা বোঝায় হচ্ছে বাংলাদেশ অটোমেটেড চেক প্রসেসিং সিস্টেম। আমরা এক ব্যাংক থেকে যখন আরেক ব্যাংকে চেক ধরাই, এটা হচ্ছে এই বিএসিপিএস দ্বারা মিউচুয়ালি সেটা মানে সম্পন্ন হয়। বিএসিপিএস আসলে কিভাবে হয়? চেক স্ক্যান করে শুধু ইমেজটা সংশ্লিষ্ট ব্যাংকে পাঠানো হয়। এটাতে 2টি অংশ থাকে, একটি হলো হাই ভ্যালু এবং অন্যটি হলো রেগুলার ভ্যালু। হাই ভ্যালুটা কি? হাই ভ্যালুতে সর্বনিম্ন 5 লাখ টাকার চেকগুলো ধরানো যায়। এই ভ্যালু সাধারণত 2.5টা এর আগে সেটেলমেন্ট হয়ে যায়। আসলে বাস্তবে 2.5টা হয় না, বাস্তবে 4টা বাজে হয় বা 3:30টায়। তাই লেনদেন শেষ হওয়ার আগেই গ্রাহকের অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়। গ্রাহক ইচ্ছা করলে লেনদেন সময় শেষ হওয়ার আগেই অ্যাকাউন্ট থেকে তুলতে পারে। আর লো ভ্যালু 5:30 বেজে যায়, তো তখন তার ব্যাংক আপনাকে টাকা দেবে না 4টার পরে, এর জন্য পরের দিন তুলতে হয়। 5 লাখ টাকার নিচে হলে লো ভ্যালু। ব্যাংকিং সেক্টরে মানি লন্ডারিং সবার নিকট খুব পরিচিত বিষয়। এটা কিন্তু আপনাদের টপিকে আছে, তো এটা ভালো ইম্পর্টেন্ট পড়েন। আপনি কি বলতে পারেন ব্যাচের মাধ্যমে মানি লন্ডারিংয়ের কোনো সুযোগ আছে কি না? হ্যাঁ, ব্যাচের মাধ্যমে লেয়ারিং করে মানি লন্ডারিং হতে পারে। এখন লেয়ারিংটা কি? লেয়ারিং হলো মানি লন্ডারিংয়ের একটি স্তর, যার মাধ্যমে অবৈধ অর্থ এক হিসাব থেকে অন্য হিসাবে জমা হয়। পর্যায়ক্রমে জটিল লেনদেনের মাধ্যমে অর্থের মূল উৎস গোপন করা হয়। আচ্ছা, মানি লন্ডারিং স্তর কয়টি? 3টি: প্লেসমেন্ট, লেয়ারিং এবং ইন্ট্রিগেশন। এন্ডোর্সমেন্ট কি? যদি হস্তান্তরের উদ্দেশ্যে কোনো হস্তান্তরযোগ্য দলিলের পিছনে ইয়ার ধারক অথবা প্রতিনিধি কর্তৃক স্বাক্ষর করা হয় তাকে এন্ডোর্সমেন্ট বলে।
আপনার যদি MICR চেক থাকে উল্টা পাশে দেখবেন চেকের পিছনে এন্ডোর শেয়ার লেখা। এন্ডোর শেয়ার অর্থ ওখানে আপনি যেই অ্যাকাউন্ট নাম্বার দিবেন ওই অ্যাকাউন্টে টাকাটা জমা হবে। একটা ব্যাংকার আপনার মনে করেন একটা চেকে এন্ডোর শেয়ার সাপোজ আমার নামে লেখা, আমার অ্যাকাউন্টে লেখা, এখন আপনার চেকটা হারাই গেল, এখন আরেকজন থার্ড পার্টি পাইলো, সে পাইয়া আরেক যখন ব্যাংকে দিবে যে ভাই আমার এই টাকাটা উঠাই দেন, এটা তো চেক আছে, সাইনও আছে, সে পারবে না। কেন পারবে না? কত হচ্ছে চেকের পিছনে আমার অ্যাকাউন্ট নাম্বার লেখা। তো আপনি আমাকে টাকা দিতে চান, এর জন্য আমার অ্যাকাউন্ট নাম্বার লিখে দিচ্ছেন বা আমার নাম লিখে দিচ্ছেন, তাহলে যেই ব্যাংকই ধরাক ওই চেকটা, ওই কুড়িয়ে পাওয়া চেকটা সে আমার অ্যাকাউন্টে টাকা জমা হবে। বুঝতে পারছেন? আর কেউ যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, এগুলো কমার্স ব্যাকগ্রাউন্ড অনেক জানে, সায়েন্স ব্যাকগ্রাউন্ডের কেউ যদি আরও কিছু জানতে চান আমাকে একটু কমেন্ট করেন, আমি কমেন্টে আর একটু বোঝানোর চেষ্টা করব। চেক প্রসেসিংয়ের ক্ষেত্রে আপনি কি সিল মেরে এন্ডোর্স করে থাকেন? নর্মালি 4 ধরনের সিল থাকে। চেকের বাম পাশে থাকে পেজ অ্যাকাউন্ট ক্রেডিটেড, মানে চেক যাকে দেয়া হয়েছে সে ছাড়া অন্য কোনো অ্যাকাউন্টে ক্রেডিট হবে না, ওনার অ্যাকাউন্ট ছাড়া। রিসিভ পেমেন্ট অ্যান্ড পেজ অ্যাকাউন্ট ক্রেডিটেড, এটা এক ধরনের সিল মারি। এটা হচ্ছে কাস্টমাররা যদি আমাদের কোনো চেক দেয় সেটা। আর রিসিভ পেমেন্ট হচ্ছে মাঝে মাঝে চেকের লেখা থাকে যে অমুক ব্যাংকের জেনারেল অ্যাকাউন্টে টাকাটা জমা দেয়, সরি এক্স ব্যাংকের জেনারেল অ্যাকাউন্টে টাকাটা জমা দেন, তো ওই ব্যাংকের নাম থাকে, সেক্ষেত্রে আমরা অন্য ধরনের 3 নাম্বার সিলটা মারি, রিসিভ পেমেন্ট। তারপর সব কিছু কমপ্লিট হলে আওয়ার ব্রাঞ্চ এন্ডোর্সমেন্ট কনফার্মড। আচ্ছা, রিসিভ পেমেন্ট সিল কখন দেয়? পরের কোশ্চেনটাই, যখন চেকের FAVতে শুধুমাত্র ব্যাংকের নাম থাকে, যেমন প্রথমে উপরে কার অ্যাকাউন্টে টাকাটা ডিপোজিট হবে সেখানে, বা পে টু লেখা থাকে ব্যাংকের নাম। যেমন প্রেডিকেট অফেন্স কি? সম্পৃক্ত অপরাধ। এগমন্ট গ্রুপ কি? বিভিন্ন দেশের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট নিয়ে 1995 সালে গঠিত একটি সংস্থা, যার কাজ হলো মানি লন্ডারিং এবং সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধ। এটির নাম এগমন্ট কেন? সংস্থাটি বেলজিয়ামের এগমন্ট আর্নসবার্গ নামক স্থান থেকে মিটিংয়ের মাধ্যমে যাত্রা শুরু করে, তাই এর নাম এগমন্ট গ্রুপ। এগমন্ট গ্রুপের সদস্য সংখ্যা কত? 151। কবে থেকে বাংলাদেশ এই গ্রুপের সদস্য? 2013 সাল থেকে এই গ্রুপের সদস্য। BFIU এর কাজ কী কী? আচ্ছা, BFIU হচ্ছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এর কাজ হচ্ছে রিপোর্ট সংগ্রহ, তথ্য বিনিময়, মানি লন্ডারিং চিহ্নিত করা এবং প্রতিরোধ করা। BFIU এর নিকট থেকে তথ্য পাবে, মানে BFIU কার নিকট থেকে তথ্য পাবে? এ আমাদের মতো ব্যাংক, বিমা, বিভিন্ন ধরনের আর্থিক প্রতিষ্ঠান থেকে ওরা রিপোর্ট নেয়, রিপোর্ট দিয়ে তথ্য দেখায়। ব্রাঞ্চের BFIU নিকট কোন রিপোর্ট করা হয়? মানে BFIU এর কাছে ব্রাঞ্চ থেকে কোনো রিপোর্ট পাঠানো হয় কিনা? হয়। CTR এবং STR রিপোর্ট। এটা কি? CTR মানে হচ্ছে ক্যাশ ট্রানজ্যাকশন রিপোর্ট, আর STR মানে সাসপিশিয়াস ট্রানজ্যাকশন রিপোর্ট। CTR কখন করবে? যদি কোনো হিসাব 10 লক্ষ টাকা জমা বা উত্তোলন করা হয়, তবে পরবর্তী মাসের 21 তারিখের পূর্বে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কাছে যে রিপোর্ট পাঠানো হয় সেটাকে CTR বলে। কত টাকা লেনদেন হলে STR করতে হয়? এক্ষেত্রে নির্দিষ্ট কোনো পরিমাণ নয়, যে কোনো লেনদেন সন্দেহ হলেই আপনি রিপোর্ট করতে পারবেন। মানি লন্ডারিং কি? FATF এর মতে মানি লন্ডারিং হলো অর্থের অবৈধ উৎস গোপন করার উদ্দেশ্যে উহার হস্তান্তর, রূপান্তর এবং স্থানান্তর প্রক্রিয়া। অবৈধ অর্থ বৈধ করার প্রক্রিয়া, সোজা কথা অনেকটা, বা বিদেশে টাকা পাঠানোর একটা ওয়ে। FATF আবার কি? ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স। এটি মানি লন্ডারিং এবং সন্ত্রাসী কাজে অর্থায়ন প্রতিরোধে কাজ করে। এর বিশেষ কিছু সুপারিশ রয়েছে যা বিশ্বব্যাপী ব্যাংকিংয়ের ক্ষেত্রে গ্রহণযোগ্যতা পেয়েছে। সুপারিশ কতটি? এর 40টি সুপারিশ রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো CDD করা, পেপস একটা আছে, ওয়ার ট্রান্সফার, STR করা সংক্রান্ত, এবং প্রত্যেক দেশে FIU গঠন করা। বাংলাদেশে কি FIU গঠন করা হয়েছে? বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট গঠন করা হয়েছে। হ্যাঁ। মানি লন্ডারিং প্রতিরোধে তফসিলি ব্যাংকগুলির করণীয় কী?
নীতিমালা প্রণয়ন করা, সিসিইউ গঠন, জ্যামেলকো ও বামেলকো মনোনয়ন করা, এই দুটো ইম্পর্টেন্ট, এটা বলতেছি। সিসিইউ কি? সেন্ট্রাল কমপ্লায়েন্স ইউনিট। এর 5 জন সদস্য থাকবে। সিসিইউ এর 2 জন সদস্য নির্দিষ্ট কে কে? জেনারেল ব্যাংকিং থেকে একজন, ইনফরমেশন টেকনোলজি বিভাগ থেকে একজন। সিসিইউ এর প্রধানকে কি বলা হয়? চিফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার। ব্যামেলকো কি? এটা কিন্তু এক্সামে আপনার আসতেই পারে। ব্রাঞ্চ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার। ব্যামেলকো হওয়ার জন্য যোগ্যতা কি? ম্যানেজার অথবা সেকেন্ড অফিসার বা জিবি মানে জেনারেল ব্যাংকিং থেকে অভিজ্ঞ একজন কর্মকর্তাকে ব্যামেলকো মনোনয়ন করা যাবে। ব্যামেলকো এর কাজ কি? গ্রাহক পরিচিতি, লেনদেন মনিটরিং, সন্দেহজনক লেনদেন চিহ্নিত করা এবং রিপোর্ট করা, রেকর্ড সংরক্ষণ এবং প্রশিক্ষণ। ওয়ার্কিং কাস্টমার কি? যে কাস্টমারের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই না, তবে আপনাকে আমি 3000 টাকা চেক দিলাম, আপনি আমার ব্যাংকে যা বললেন ভাই আমার চেক দিয়েছে 3000 টাকা দেন না, তা আপনি ওয়ার্কিং কাস্টমার হয়ে গেলেন। কেন? আমার ব্যাংকে তো আপনার কোনো অ্যাকাউন্ট নেই, কিন্তু আপনার কাছে আমার সাইন সহ একটা টাকার অ্যামাউন্ট আছে, তাই আপনি ওয়ার্কিং কাস্টমার। ওয়ার্কিং কাস্টমারের ক্ষেত্রে কী করণীয়? এ ধরনের গ্রাহকের ক্ষেত্রে 5000 টাকা লেনদেন করলে তার নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার সংগ্রহ করতে হবে এবং 5000-এর বেশি হলে পূর্ণাঙ্গ তথ্য প্রেরণের উদ্দেশ্যে এবং অর্থের উদ্দেশ্য সংরক্ষণ করতে হবে। ওয়ার ট্রান্সফারের ক্ষেত্রে ব্যাংকারের কী করণীয়? অভ্যন্তরীণ ক্ষেত্রে অন্যূন 25,000 টাকা এবং আন্তর্দেশীয় ক্ষেত্রে যদি $1000 বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ট্রান্সফারের ক্ষেত্রে পূর্ণাঙ্গ তথ্য সংরক্ষণ এবং বেনিফিশিয়ারি ব্যাংকে প্রেরণ করতে হবে। শেল ব্যাংক কি? ইহা এমন এক ব্যাংকে বোঝায় যে ব্যাংক যে দেশে নিবন্ধিত সে দেশে তার কোনো কার্যক্রম নেই। বলেন তো, পাবলিক লিমিটেড কোম্পানির হিসাব খোলার সময় কি কাগজ বেশি নিতে হয় যা প্রাইভেট লিমিটেডের বেলায় লাগে না? সার্টিফিকেট অফ কমেন্স। সার্টিফিকেট অফ কমেন্স কি? নতুন কোম্পানির কার্যক্রম শুরু করার অনুমতিপত্র যা RJSC কর্তৃক ইস্যু করা হয়। CDD কি? কাস্টমার ডিউ ডিলিজেন্স। EDD কি? এটা কখন করা হয়? এনহ্যান্স ডিউ ডিলিজেন্স। এটি পেপসের ক্ষেত্রে করা হয়। পেপসটা খুব ইম্পর্টেন্ট। দেখেন, আপনারা যখন অ্যাকাউন্ট নতুন ফর্ম নেবেন, ওইখানে ট্রানজ্যাকশনের অনুমতিপত্র একটা অপশন থাকে, সেখানে পেপসের একটা অপশন থাকে। কেউ যদি পলিটিক্যালি এক্সপোজড পার্সন হয়, যেমন মন্ত্রী, MP, সচিব, তাহলে আমরা পেপসের ব্যাপারটা খেয়াল করি। পেপসের হিসাব খুলতে প্রসিডিউর কী হবে? ঊর্ধ্বতন ম্যানেজমেন্টের অনুমতি নিতে হবে, অর্থের উৎস নিশ্চিত করতে হবে, লেনদেন নিয়মিত মনিটরিং করতে হবে। UCIC কি? ইউনিক কাস্টমার আইডেন্টিফিকেশন কোড বা একই গ্রাহকের একাধিক হিসাব থাকলে একটি ID এর দ্বারা শনাক্ত করা। ইনভেস্টমেন্ট দিতে প্রসেসটা কী হবে? আপনি এক জায়গায় বিনিয়োগ করবেন, লোন দিবেন, প্রসেসটা কী হবে? ইন্ট্রোডাকশন অফ দ্য ক্লায়েন্ট, অ্যাপ্লিকেশন প্রসেস করতে হবে, এটা অ্যাপ্রুভাল এবং স্যাংশন করতে হবে। ডকুমেন্টেশন অ্যান্ড ডিসবার্সমেন্ট। ডিসবার্সমেন্ট মানে টাকাটা পার্টিকে দিয়ে দিলেন। ডিসবার্সমেন্টের পর আর কোনো কাজ থাকে না। এটা যারা লোন ইসে যাবেন ক্রেডিটে, তারা এটা জানতে হবে। ডিসবার্সমেন্ট পর আরও কাজ থাকে। এক হচ্ছে মনিটরিং করতে হবে লোনটা, সুপারভিশন এবং ফলো আপ, নিয়মিত খোঁজখবর রাখতে হবে। আর লোন দিয়েছেন, রিকভারি করবেন না, রিকভারি করে লোন শোধ হইলে সেটেলমেন্ট, মানে শোধ হয়ে গেল, ওটা সম্পূর্ণ করলেন, শেষ করলেন। ইন্ডাকশন অফ দ্য ক্লায়েন্ট কি? পরিচিতি বা ক্লায়েন্ট সম্পর্কে জানা, ওই ইন্ট্রোডাকশন আর কি। ক্লায়েন্ট সেকশনের ক্ষেত্রে, ক্লায়েন্ট সিলেকশনের ক্ষেত্রে 5C কি? 5C হলো ক্যারেক্টার, ক্যাপাসিটি, ক্লায়েন্টের ক্যাপিটাল, কন্ডিশন, কোলাটারাল। কোলাটারাল কি? কোলাটারাল সিকিউরিটি বা সহযোগী জামানত। আপনি একটা লোন নেবেন, একটা মর্গেজ বা সিকিউরিটি দেখা লোন নেবেন না, আপনি যদি টাকা পরিশোধ না করেন ব্যাংকে আপনার বাড়ি যায় বসে থাকবে, এই জন্য কোলাটারাল সিকিউরিটি দিয়ে লোন নিতে হয়।
ক্লায়েন্টের পার্সোনাল সিকিউরিটি কোন ধরনের জামানত? প্রাইমারি সিকিউরিটি। পার্সোনাল লোনে কিন্তু কোলাটারাল সিকিউরিটি আমরা নেই না, আমরা হচ্ছে গ্যারান্টর নেই। একজন নামি দামি লোক যে গ্যারান্ট করতেছে সে টাকা না দিলে আমি দিব, এই ধরনের হইলে আমরা পার্সোনাল লোনে দিয়ে দিই, কিন্তু এসএমইতে সেটা করা সম্ভব না। ডকুমেন্টেশন বলতে আপনি কি বুঝেন? ডকুমেন্টেশন হলো বিনিয়োগ গ্রহীতার নিকট থেকে আইনসম্মতভাবে ডকুমেন্ট বা দলিল গ্রহণ করা। ডকুমেন্ট কয় ধরনের হয়? 2 ধরনের, চার্জ ডকুমেন্ট এবং মর্গেজ ডকুমেন্ট। চার্জ ডকুমেন্ট কি? ডকুমেন্টের মাধ্যমে ইনভেস্টের উপরে আইনগত অধিকার প্রতিষ্ঠিত হয়, যেমন ডিপি নোট, অ্যাকসেপ্টেন্স অফ স্যাংশন, অ্যাডভাইস এগ্রিমেন্ট। এগুলা নীল কাগজের উপরে লেখা থাকে কিছু কন্ডিশন, এগুলা গ্রাহককে সাইন করতে হয় লোন নেওয়ার আগে, এগুলো দিয়ে পরে মামলার ইস্যু করা যায়। আপনি কি, আচ্ছা এটা আপনি প্যারি পিছু লাগবেন আপনাদের। আনক্লাসিফাইড ইনভেস্টমেন্টের জন্য কোনো প্রভিশন রাখতে হয় কিনা? রাখতে হয়। অফ ব্যালেন্স শিট এক্সপোজারের বিপরীত কত প্রভিশন রাখতে হয়? এগুলো অবজেক্টিভ আপনার আসতে পারে যারা ফিনান্স অ্যান্ড ব্যাংকিং দিবেন। 1% প্রভিশন রাখতে হয়। অফ ব্যালেন্স শিট আইটেমস কি? যে সকল আইটেম ব্যালেন্স শিটে উল্লেখ থাকে না, যেমন বিলস ফর কালেকশন, ইররিকভারেবল, লেটার অফ ক্রেডিট যেটাকে এলসি বলেন, অ্যাকসেপ্টেন্স অ্যান্ড এন্ডোর্সমেন্ট। এগুলো একটু আপনি নেটে একটু সার্চ করে বিস্তারিত বুঝে নিন। ঝুঁকির ভিত্তিতে বিনিয়োগ গ্রাহকদের কয় ভাগে ভাগ করা হয়? 8 ভাগে। সুপেরিয়র, খুব ভালো বিনিয়োগ যেখানে করলেন। গুড, অ্যাকসেপ্টেবল, মার্জিনাল, স্পেশাল মেনশন, সাবস্ট্যান্ডার্ড, ডাউটফুল, ব্যাড অ্যান্ড লস। আচ্ছা, আরও অনেক কোশ্চেন আছে, আমি পার্ট 2টা দিব। তো পার্ট 2 উইল বি পাবলিশ টুডে, আজকেই ইনশাল্লাহ আপনাদের জন্য পাবলিশ করব। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন স্মার্ট ম্যাথ প্রিপারেশনের জন্য। ব্যাংক, বিসিএস, আইবিএ যে কোনো ধরনের প্রবলেমের জন্য, যে কোনো ধরনের পরীক্ষার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমি এখন যেটা বলতে চাই, খুবই একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। দেখেন, এই যে পড়তেছেন 1 তারিখে আপনার যে পরীক্ষা হবে, আপনার যদি মোটামুটি 360 ডিগ্রি প্রিপারেশন থাকে তাহলে আপনি কনফিডেন্ট থাকবেন যে আমি অন্যদের থেকে আগে আসি। এই কনফিডেন্সটাই আপনাকে আগে নেবে। এখান থেকে যে ডিরেক্ট সব কিছু পড়বে এমন না, আবার কপি কমন যে পড়বে না সেটাও বলা যায় না। তবে আমার এখন পর্যন্ত ধারণা যে ক্যালকুলেটার ব্যবহারের কথা যেহেতু ইমেইলে বলছে, তাহলে আপনার ম্যাথ থাকবে। সেকেন্ড হচ্ছে ওদের 17টা ডিপার্টমেন্ট আছে, আপনি কোন 2টা ডিপার্টমেন্ট আপনি নিজেকে যোগ্য মনে করেন। যদি ওরা ভুল করে লিখছে যে এক্সাম টপিক, কিন্তু ভেতরে দিয়েছে যে যার পার্সোনাল স্কিল ভালো সে এবিসিতে বা রিটেল ব্যাঙ্কিংয়ে জয়েন করেন, যার ফিনান্সের নলেজ ভালো সে ফিনান্স গ্রুপে জয়েন করেন, যার লিগাল অ্যাফেয়ার্স বা ল পড়ছেন সে লিগালে জয়েন করেন, যে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, সিএসসি ব্যাকগ্রাউন্ড সে টেকনোলজি জয়েন করেন। এর মাধ্যমে আপনি 2টা গ্রুপ চুজ করবেন, কিন্তু পরীক্ষার কোশ্চেন বাংলা, ইংলিশ, জেনারেল নলেজ এগুলোই থাকবে। আজকে যে জেনারেল নলেজগুলো দিলাম ভিডিওতে সেগুলো থাকবে, কিন্তু এসএমইর উপরে আপনি 50টা জেনারেল নলেজ, এটা ইম্পসিবল ভাই, কোয়াইট ইম্পসিবল। আপনি কী করবেন? আর আপনারা ফ্রেশার ব্যাংকার, আপনারা কি জানেন না এইগুলা? এসএমইর উপরে আমি কাজ করছি, তো আমিও খুব ভালো করে সব কিছু জানি না, আমার ব্যাকগ্রাউন্ড অন্য, তারপর এখানে আসলাম, এত ভালো কিছু জানি না। তো এটা এইভাবে কখনোই নিবে না। তো এর মানে আমি পিও পোস্টে, এমটিও পোস্টে আমি কি প্রাইভেটে জব করে আসি নাই? কিছুদিন তো করছি, তারপর না হয় গভর্নমেন্টে চলে আসছি, কিন্তু আলটিমেটলি কিন্তু এইভাবে কোনো কথা না। আপনাদের বাংলা আসবে কিনা জানি না, ম্যাথমেটিক্স এবং ইংলিশ খুব ভালো করে পড়েন। ইংলিশে ওয়ার্ড মিনিং থাকা উচিত, ম্যাথ থাকা উচিত,
কম্প্রিহেনশন এগুলো থাকা উচিত। সেন্টেন্স কারেকশন আমি ভিডিও দিছি, সেন্টেন্স কারেকশন থাকবে আমার ধারণা এগুলো। আর সাথে সাথে আমার ভিডিওগুলো দেখেন, আমার ভিডিওতে আমি এইসব টপিক বলছি জোগাড় করতে একদম ঘাম ছুটে গেছে। অনেক কিছু সার্চ করতে হয়, অনেক পিডিএফ সার্চ করতে হয়। বিআইবিএম এর কিছু দেখছিলাম, অনেক ওয়েবসাইট দেখে আপনাদের জন্য বানাইছি। আশা করি এগুলো কাজে লাগবে। বাট একদম প্রিপারেশন ছাড়া যায় না, এগুলো দেখতে থাকেন, পড়তে থাকেন। ম্যাথমেটিক্স করেন, ম্যাথে আপনাকে আগায় রাখবে। ইংলিশ আগায় রাখবে, সিনোনিম অ্যান্টোনিম পড়েন, সেন্টেন্স কারেকশন এগুলো পড়েন। আমি সবগুলোরই ভিডিও আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব। আজকে দেখি কম্প্রিহেনশন পড়েন, এগুলো তো আপনি নিজেরা পড়তে পারেন। দেখি আমি পাজলটা দেওয়ার চেষ্টা করবো, পাজল কীভাবে সলভ করতে আসলে টেকনিক্যালি সেটা বুঝে। কয়েকটা পাজল যদি আপনি টেকনিক্যালি বুঝেন কীভাবে সলভ করতে, তাহলে পাজল আপনার এত কমপ্লেক্স লাগবে না। তারপর মানসিক দক্ষতা থাকে, যেমন ঘড়ি কাটার অঙ্ক দিছি আমি, ওই ধরনের অঙ্ক থাকে, ঠিক আছে? 1 মার্কে আপনাকে আগে রাখবে। প্রত্যেকটা মার্কের জন্য কষ্ট করেন। আর দিন শেষে বলবো এগুলো আপনার কিন্তু লস যাচ্ছে না। এগুলা পারলে এই ব্যাংকে না হোক আরেক ব্যাংকে হবে। স্ট্যান্ডার্ড ব্যাংকে অলরেডি আবার 50,000 টাকা স্যালারিতে জবের অফার করছে। ওইখানে এই করেন, এই জন্য আপনাকে সব কিছুই পারতে হবে। আমার চ্যানেলে সবগুলো ধরনের ভিডিও দেওয়া আছে, স্মার্ট ওয়েতে কীভাবে পড়বেন সেগুলো ভিডিওগুলো দেখেন আর নিজের লাইফটা চেঞ্জ করেন। কেউ আরেকজন আপনার লাইফ চেঞ্জ করবে না। অনেকে বললেন কম্পিউটারের প্রবলেম, এটা প্রবলেম, সেটা প্রবলেম। ভাই ওরা, আমার তো ধারণা 30-40 হাজার মনে হয় শর্ট লিস্ট করছে। এত শর্ট লিস্ট কেন করছে সেটাও জানি না, হোয়াট এভার, আমি জানি না। মিনিমাম তো 10,000 শর্ট লিস্ট করছেই, তো এত শর্ট লিস্ট কেন করছে জানি না। তো আপনার কম্পিউটার না থাকলে, আপনি ব্যবস্থা না করতে পারলে, বন্ধু ফ্রেন্ডের থেকে ব্যবস্থা না করতে পারলে, কোনোভাবে ব্যবস্থা করতে হবে। ওরা তো বাদ দেওয়ার জন্য আপনাকে করতেছে, ছাড়তেছে। এর মধ্যে দিয়েই কিছু হবে। আপনারা যারা ভিডিও দেখছেন তাদের মধ্য থেকে কেউ না কেউ জব পাবেন। তো হতাশ হবেন না, পড়তে থাকেন, এগুলো বারবার ভিডিওগুলো দেখতে থাকেন, কনফিডেন্স গ্রো করেন। আমার ম্যাথের সবগুলো ভিডিও দেখেন প্লিজ, কারণ ম্যাথ যদি চলে আসে, ক্যালকুলেটার ব্যবহার কথা বলে দিছে ইমেইলে, ম্যাথ চলে আসলে একদম বিপদে পড়ে যাবেন। আর জিকের আমি একদম আরও 2টা ভিডিও দেখি 2 দিনের মধ্যে দিব। ধন্যবাদ।